যে ওয়াশিং মেশিন ওভেন চাওয়া নিয়ে যে মন্তব্য এখানে আশরাফ কাসার করলেন, আরেকজন সংসদ সদস্য তিনি বলেছেন, আন্দালিব রহমান পার্থ, তিনি বলেছেন যে এই জামাত এমপির ওয়াশিং মেশিন মাইক্রোওভেন পর্দা চাওয়া বৃহৎ অর্থে সংসদকে এফেক্ট করেছে এবং তিনি অনেকের ফোন পেয়েছেন। এটা নিয়ে বাইরে নিশ্চয়ই অনেক আলাপ হচ্ছে এবং তিনি বলছেন যে তিনি ওই সদস্যের জন্য প্রধানমন্ত্রীকে ওয়াশিং মেশিন, স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্দা দেওয়ার অনুরোধ জানান। তিনি নিজেও দিতে চান, তিনি নিজে দিতে চান মাইক্রোওভেন। এবং এর প্রেক্ষিতে বিরোধী দলের নেতা বলেছেন ওনার কাছে কোট আনকোট ওনার কাছে চাইছে নাকি। আমি একটু আপনার মন্তব্য শুনি যে আমাদের এই আলোচনাগুলো যে আসলে কী ধরনের বিষয় আলোচনা হবে না হবে, কারা যে সংসদ সদস্যরা যে বিষয়গুলো উত্থাপিত করছেন। আপনি জানেন আজকে আরেকজন সংসদ সদস্য আরেকটি বিষয় উত্থাপিত করেছেন। তিনি একজন নেতার মামুনুল হকের একটি সময় একটি ঘটনাকে সামনে নিয়ে এসেছেন। মুতা বিয়ে সম্পর্কে কথা হয়েছে এবং সেখানে স্পিকার বলেছেন আমাকে কেন জিজ্ঞেস করছেন, আমি কি এই বিষয়ে বিশেষ কিছু জানি নাকি। তো পরে এক্সপাঞ্জ করা হয়েছে। আপনার মন্তব্যটা শুনি। এই বিষয়ে আশরাফ কাসার ভাই যা বলেছেন তার বেশি বলার তো কিছু নাই, ঘুরিয়ে ফিরিয়ে একই কথাই বলা হবে। তবু আমি দু একটা কথা বলি। প্রথম কথাটা হচ্ছে ওই কিছু কিছু এমপি হতো তাদের যোগ্যতা দক্ষতার অভাব থাকে, এটা সব সংসদে কম বেশি আছে। তবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো দল নিয়ন্ত্রণ করে চিফ হুইপ এবং স্পিকার এবং নানান ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রামের মধ্য দিয়া তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। যেমন ধরেন যে বিষয়টা উত্থাপিত হয়েছে এটা কোথাকার বিষয় জানেন? হাউস কমিটির বিষয়। সংসদ সদস্যদের সুযোগ সুবিধার বিষয়টি হাউস কমিটি দেখবে। হাউস কমিটি থেকে বলবে তাদের বেডশিট বা ওয়াশিং মেশিন যা যা লাগে এগুলা সংসদে, যে সংসদ এখন বোঝার চেষ্টা করেন সারা জাতি দেখে সামাজিক যোগাযোগের মাধ্যমে, আমাদের গণমাধ্যমের মাধ্যমে। ফলে এটাকে হাস্যকর করাটা তাদের জন্যই অপমান। আর দ্বিতীয় কথাটা হলো, যেটা প্রধান কথা, আমাদের সংসদ গতানুগতিকভাবে আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় 60 বছরের কাছাকাছির দিকে আমরা চলে যাচ্ছি। আমরা কিন্তু অনেকগুলা সংসদ পেয়েছি। এই সংসদ যা যা কাজ করেছে, এই সংসদ যদি একই ধরনের কাজের মধ্যে লিপ্ত থাকে তাহলে এই সংসদ ব্যর্থ হবে। এই যে গতানুগতিক বাজেটের উপরে আপনি দেখবেন, বাজেটের উপরে, রাষ্ট্রপতির ভাষণের উপরে 60 ঘন্টা 82 ঘন্টা আলোচনা হচ্ছে। এগুলা কিন্তু এই স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি। এবং কিছু আলোচনা তারা করে যারা সময় পায়, এই সময়ের মধ্যে প্রথমেই থাকতো তাদের বন্দনা। সর্বশেষ তারা 1-2 মিনিট যেটুকু সময় পায় বলে যে মাননীয় স্পিকার এবার একটু এলাকা নিয়ে বলি, আমাকে তো আবার ভোটে আসতে হবে। কিন্তু মূল জায়গায় তারা কথা বলেন। আপনি যদি পর্যালোচনা করেন গত 55 বছর বা 56 বছরে যদি আপনি সংসদের সমস্ত তত্ত্বগুলো সংগ্রহ করেন, বাজেট নিয়ে যে আলোচনা হচ্ছে ওখান থেকে আপনি তেমন কিছু পাওয়ার কিছু নাই। আজকে একজন সংসদ সদস্য, তিনি সরকার দলে, আপনি বন্দনার কথা বলছিলেন, তো আমরা জানি না তার বক্তব্যে বন্দনা থাকতো কিনা, কিন্তু তিনি আসলে তাকে যে বক্তৃতা দেয়া হলো তার কথা হচ্ছে তার লিস্টে যে সময়টার নাম ছিল সেই সময় তার অভিযোগ হচ্ছে তাকে সেই সময় ফ্লোর দেওয়া হয়নি। তাকে সেই সময় ফ্লোর দেওয়া হলে তিনি প্রধানমন্ত্রীর সামনে বক্তৃতা দিতে পারতেন। হোয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট, মানে প্রধানমন্ত্রীর সামনে। আমি এরকম কথা অনেকগুলাই বলতে পারবেন। এই যে মুতা বিয়ের কথাও সংসদে উঠছে, এগুলা বলতে পারবেন। এগুলা নিয়ে আমি এত এই আলোচনাটা এইখানে করতেও চাই না। আমার কাছে এগুলা মনে করি যে আমাদের এই সময়টা নষ্ট করা। তবে কিছু বললে হয়তো এমপি সাহেবরা বুঝতে পারবেন তাদের অপমান হচ্ছে, তারা লজ্জাজনক কাজ করছেন। কিছু কিছু এমপি, পুরো সংসদ তো আর এরকম করে না, তো তারাও এটা বুঝতে পারবেন। কিন্তু আমার যে মূল কথাটা, যেটা আশরাফ কাসার ভাই বললেন যে আমাদের কি কি দায়িত্ব আছে, যেটা আমি বলতে চাচ্ছি যে এটা একটা গতানুগতিক সংসদ হিসাবে বিবেচনা করলে এটা ভুল করবে। 1, 2 হলো এটা শুধু ভোটের মাধ্যমে নির্বাচিত একটা সংসদ না, যেটা উনিও বললেন যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়া, রক্তের মধ্য দিয়া এবং কিছু চেতনা এবং কিছু বিষয়ের মধ্য দিয়া এই সংসদটা আসছে। বিষয়ের মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো আমাদের কতিপয় সংস্কার, কিছু সংস্কার, মৌলিক সংস্কার, যেগুলোর একটা বড় অংশ ঐক্যমতের মধ্য দিয়ে হয়ে আছে। অল্প কিছু জায়গায়, অল্প কিছু দেখেন, অল্প কিছুর মধ্যে সংসদের
উচ্চকক্ষের আসন পদ্ধতি কি হবে এটা একটা। আর আমাদের যে কয়েকটা জাতীয় প্রতিষ্ঠান আছে, দুদক, নির্বাচন কমিশন, তারপর আমাদের বিচার বিভাগ ইত্যাদি নিয়োগ বিধি কি হবে এই বিষয়, এবং তত্ত্বাবধায়ক সরকার, এই কয়েকটা বিষয় ছাড়া আর অন্যান্য বিষয়ে কিন্তু, যেমন প্রধানমন্ত্রীর ক্ষমতার বিষয়ে, রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়ে, প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয় ইত্যাদি কিন্তু ঐক্যমত হয়ে গেছে। ফলে আমি মনে করি এটা ঝুলিয়ে না রেখে তারা কমিটি গঠনের প্রস্তাব করেছেন। এটা তো হ্যাঁ, কমিটিতে তারা থাকছে, বিরোধী জোট থেকে থাকছে না। বলছেন যে কমিটির জামাত ইসলামী বলছেন যে, আমির বলেছেন এই পরশুদিন বলেছেন সংবিধান যে কমিটির নামটা পরিবর্তন হলে আসবে। কিন্তু আসল কথাটা হলো কি দাঁড়ান, এটা নিয়ে অনেক কথা হইছে। গণ পরিষদ আর জাতীয় সংসদ কাজ তো শেষে একটাই। এই সংসদ কিন্তু এই সংবিধানের পুরো অংশটা বাতিল করতে পারে কয়েকটি জায়গা ছাড়া। কয়েকটি জায়গার বিষয়ে আবার উচ্চ আদালত ইদানিকাল একটা গাইডলাইন দিয়েছে। কয়েকটি বিষয় কি, আপনার মৌলিক কাঠামোর পরিবর্তন করা যাবে না, এটা একমাত্র বিপ্লব ছাড়া সম্ভব না। কিন্তু এইবার উচ্চ আদালত এইটা নিয়ে মামলা হচ্ছে। উচ্চ আদালত বলছে না, কিছু বিষয় করতে পারবে। আমাদের যে সংবিধান সংস্কার কমিটি এবং যে ঐক্যমত কমিশন, তারা কিন্তু কিছু মৌলিক বিষয়, আমাদের মূলনীতিতেও তারা কিছু পরিবর্তন আনছেন। উচ্চ আদালত বলছে ওই যে স্বাধীনতার ঘোষণাপত্রের যে গাইডলাইন, এই গাইডলাইন অনুযায়ী করতে পারবে। ওখানে কিন্তু আমাদের গাইডলাইন আছে, আমাদের মূলনীতি কি হবে, যেটা পরবর্তীতে আমরা এটা নিয়ে অনেক রাজনৈতিকরণ হয়েছে।